হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠতেই আমি ইউটিউবে ঢুকে দেখি একটা ভিডিও, একটা রিক্সা চালক সমন্বয়কদের নিয়ে যে কথাগুলো বলছে এবং রাষ্ট্রের যে কথাগুলো বলছে, সেই কথাগুলো আসলে অ্যাকচুয়ালি আমার হৃদয়ে গেঁথে গেছে। আপনারা শুনলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন দেখি। বিশ্বাস করব না, আগামী দিনের একটা বাংলাদেশকে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা দেখেন, ছাত্র সমন্বয়করা রাস্তায় হাঁটে যায় না, তারা মার্সিডিজ নিয়ে রাস্তায় চলাফেরা করতেছে। এখানে যেই মার্সিডিজ বিএমডাব্লিউর কথা বলা হচ্ছে, এ কথাটা কিন্তু 100% শিওর। সমন্বয়করা বাংলাদেশে তারা শুধু কেবল ডাক দিয়েছিল, ছাত্রদের আন্দোলনটা ছিল কোটা আন্দোলন। তো সেটা থেকে গণ উত্থানের যে সারা এই বাংলাদেশে, পুরো বাংলাদেশে যে আন্দোলনটা করেছিল, সেটা কিন্তু শুধু ছাত্ররা ছিল না, এখানে কিন্তু বাংলাদেশের সমগ্র মানুষ ছিল। এখানে কিন্তু তারা যেভাবে কিছুদিন আগে দেখলাম, এই সার্জিস 50 লাখ টাকা ক্যাশ, 50 লাখ টাকার একটা চেক নিচ্ছে। এই টাকাগুলো অনুদান হিসেবে নিচ্ছে। আসলে এই টাকাগুলো কোথা থেকে নিচ্ছে, কোথায় খরচ করছে? যারা এই দেশে এই দ্বিতীয় যুদ্ধে শহীদ হয়েছে, যারা পরিশ্রম করেছে, তাদের কি আর্থিক সহযোগিতা দিচ্ছে? না, দিচ্ছে না। তো শোনেন কি হচ্ছে। এই মার্সিডিজটা কিন্তু তাদের ছিল না। আমরা ছাত্রদের পাশে যখন ছিলাম, ছাত্রদের পায়ে 300 টাকা দামের একটা স্যান্ডেল পাইতাম। আর এখন দেখি ছাত্ররা যখন মাঠে ছিল, তখন তাদের প্রায় 300 টাকা দামের, 150 টাকা দামের স্যান্ডেল ছিল। হ্যাঁ, কথাটা 100% লজিক আছে এবং শিওর। আমি নিজ থেকে দেখেছি, আমি ছিলাম তাদের কাছে এবং আমি দেখেছি, আমরা দেখেছি কলেজের প্রাঙ্গণে এবং ছাত্রছাত্রীদের যেই অবস্থা ছিল, পোশাকের একটা পোশাক তারা 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, এমনকি 1 মাস পর্যন্ত তারা পড়েছিল। শোনেন, 1,08,000 টাকা দামের জুতা পায়ে দিয়ে চলে। আপনি কৃষক মারে দিয়ে সোনার বাংলা কখনো করতে পারবেন না। এখন যে সরকার আছে, ওই টেকবে না, সরকারি লোকে ওকে হাঁটাই দেবে। আসলে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার এই যে টর্চার একটা সেল, আমরা সাধারণ মানুষের মুখে যেটা শুনেছি আয়নাঘর, এই আয়নাঘরটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আয়নাঘর যেভাবে আমরা এখন তো বিশ্বাস করতেছি না, আর ছাত্র সমন্বয়কদেরকেও আমরা এখন আর বিশ্বাস করব না। আমরা ছাত্র সমন্বয়কদের পাশে ছিলাম, বিভিন্ন কথাবার্তা আমাদের বলিছে আয়নাঘর নিয়ে। এখন সে আয়নাঘরটা সম্পূর্ণ ভুয়া। এখন যেহেতু আয়নাঘরটা ভুয়া, তাহলে তারা আমাদের যে ইন্ধন দিছিল, সাধারণ মানুষের যে একটা প্রতিভা নিয়ে তারা খেলা করেছে, আগামী দিনের একটা বাংলাদেশকে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা দেখেন, আমেরিকার সাথে যে বাজার হাত মিলেছে, তাদের দেশটা ধ্বংস হয়ে গেছে। ছেলেটা এখানে একটা কথা বলেছে, সেটা হচ্ছে এখান থেকে তারা যেরকম প্ল্যান করেছে বাংলাদেশের ভিতরে, তারা দেশটাকে একটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কতটুকু যুক্তিসঙ্গত আমি জানি না, তবে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে আমরা যারা এই দেশের শান্তিপূর্ণ একটা নিষ্ঠু, সুষ্ঠু গণ অধিকার চেয়েছিলাম, তাদের ন্যায্য ভোটার অধিকার, যেই অধিকারগুলো যারা বঞ্চিত ছিল, সেই অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার জন্য এইখানে কিন্তু সমন্বয়করা তারা সেটা বিপরীত কাজ করতেছে এবং বিভিন্ন জায়গা থেকে এরকম 50 লাখ টাকার চেকের মতো আরও কত 50 লাখ টাকা যে তারা হাতিয়ে নিচ্ছে, বিএমডাব্লিউ গাড়িতে ঘুরছে, এরকম কত টাকা যে তারা লুটে নিচ্ছে এবং দেশের নিত্য পণ্যের দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সেই প্রসঙ্গে ছেলেটা কথা বলছে, সেটাই মনোযোগ দিয়ে আমরা শুনতেছি। শোনেন, বিশ্বের শক্তিশালী নাম্বার দেশ হিসাবে ইউক্রেন ছিল 19 নম্বরে, আর আমার বাংলাদেশ আসছে শক্তিশালীর দিকে 129 নম্বরে, আর ইন্ডিয়া আসছে শক্তিশালীর দিকে 7 নম্বর একটা দেশ। এখন 7 নম্বর দেশের সাথে 129 নম্বর দেশ যদি কখনো যুদ্ধে যায়, আমরা 100-100-এ পরাজিত হব। এবং ইন্ডিয়ার থেকে 5টা ড্রোন না, 1-2 ড্রোন এসে যদি আমাদের বড় যে পিলখানাগুলো আছে সেখানে যদি বসে, বাংলাদেশ এমনি তারা দখলে নিয়ে নিতে পারবে। আর যারা আমেরিকার উস্কানিমূলক কথাবার্তা শুনে বাংলাদেশকে নিয়ে আগামী দিনের একটা বিপর্যয় নিয়ে যাচ্ছেন, তাদেরকে বলবো, সুস্থ সবল একটা বাংলাদেশ গড়ুন, যে বাংলাদেশে কোনো এমন কোনো রাজনীতি হবে না যে রাজনীতিতে দেশ বিক্রি করে দিতে হয়, দেশকে নিয়ে বাইরের দেশের সাথে যুদ্ধে পরিণত করতে হয়। আমরা 71-এ অনেক মা বোনের ইজ্জত,
30 লক্ষ শহীদের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা। আমরা চাই না অন্য কারোর সাথে যুদ্ধ অংশগ্রহণ করে আমাদের দেশের ক্ষতিগ্রস্ত হই। আমরা কখনো চাবো না যে আমাদের দেশের আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম তারা যেন দিকে দিকে মৃত্যুর কোলে চলে যায়। আপনারা দেখেন আজকে রাজনীতিতে মানুষ হত্যা হচ্ছে। মানুষ কি কারণে হত্যা হচ্ছে এটা সঠিকভাবে যদি পরিচালনা করা হয় যে কেন মানুষ হত্যা হচ্ছে, আপনারা দেখেন এই ফুটপাত ভাড়া দিচ্ছে, এই ফুটপাত ভাড়া দেওয়ার জন্য একটা দখল প্রতিষ্ঠান। এখানে আপনাদের ভাইয়ের সাথে আমি একটা কথা বলতে চাই, আপনার মন দিয়ে শোনেন। আসলে বড় বড় নেতারা যারা এরকম সমন্বয়ের ডাক দেয় তারা কিন্তু কেউ কখনো মারা যায় না রাজপথে। সাধারণ জনগণ, শ্রমজীবী যারা আছে, যারা দেশের জন্য লড়ে ও রিয়েলভাবে প্রাণ দেয়, তারাই কিন্তু অরিজিনালি আসলে রাস্তাঘাটে বেশি মরে। এখানে ভাইটা সেই কথাই বলতেছে যে কেন মারা যায়, অর্থনৈতিক ঘাটতি আছে এবং অন্যান্য দেশের পরিচালনা ভুল আছে, সেই কথাটাই উল্লেখ করতেছে এই ভাই। রাখার জন্য বিভিন্ন দলের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এর সাথে জড়িত। যদি জড়িত না থাকে কখনো ফুটপাত ভাড়া হয় না। এই ফুটপাতে যে টাকা ইনকাম আসে সেই টাকা যদি প্রত্যেকটা সিটি কর্পোরেশন, প্রত্যেকটা পৌরসভার ভিতরে ট্যাক্স জাতীয় সিস্টেম করে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় না কেউ ওই জাগনা তুলে দাদাকে রাজনীতি করবে কি দাদাদের পাশ চলবে। ফুটপাত বন্ধ করেন এবং ফুটপাতের এই ব্যবসা গুনুন সরকারি একটা মানে সরকারের আয়ত্তে নিয়ে আসেন। যে ব্যবসাটা সরকারের আয়ত্তে নিয়ে আসলে সরকারেরও লাভবান, দেশেও লাভবান এবং রাজনীতিতে কোনো মায়ের কোল খালি হবে না। এই রাজনীতির দল অবদল হলে আপনারা দেখেন আজকের শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ খাইছে, এখন আর এক সরকার ক্ষমতায় আসবে আর এক দল খাবে। এই খাওয়া খাইয়ের জন্য তাদের কাউকে কিন্তু মৃত্যুবরণ করতে হয় না। এখানে একটা কথা দেখেন, এই ছেলেটা যে কথাটা বলছে যে এখন আওয়ামী লীগ শেখ হাসিনার দল নেই, ওনার একটা দল আসছে। আওয়ামী লীগ সরকার একবার এসেছে, দেশে ক্ষমতা ছিল, দেশ পরিচালনা করেছে, যেরকম পারছে খেয়ে গেছে, এবং অন্য দল আসবে আবার এরকমভাবে খাবে। এই কথাটা শুধু আধার হিসাবের না, এই কথাটা সমগ্র হওয়া এই 18 কোটি মানুষের কিন্তু হৃদয়ের কথা। এই ছেলেটার কি কেউ শিখিয়ে দিয়েছে? দেয়নি। এই ছেলেটাও কিন্তু এখানে একই কথা বলেছেন। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমরা চাই সাধারণ জনগণের বাংলাদেশ হোক। শোনেন, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টেলিজেন্ট ছেলেটা। বরণ যদি করতে হয় আমাদের মতন কোনো গরিব কৃষকের ছেলেদের মৃত্যু হয়, আমাদের এসে বড় বড় লোভ দেবে, তুই অমুক পয়েন্ট খাবি, তমুক পয়েন্ট খাবি, আমরা কিন্তু নেতাদের পাশ ছুটে যাই। নেতারা কিন্তু কখনো আমাদের পাশ আসে না। তাই নেতাদের পাশ না যেয়ে আমরা একটা কর্মমুখী যাই। দেশে দেখুন অনেক ভয়াবহ একটা সৃষ্টি হচ্ছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তার দ্বারা আমাদের একটাই দাবি, চিকিৎসা ব্যবস্থা গরিবের জন্য সঠিকভাবে করুন এবং গরিবের পাশে থাকুন, কৃষকের পাশে থাকুন। আপনি কৃষক মারি দিয়ে সোনার বাংলা কখনো গড়তে পারবেন না। একটা কৃষক ইচ্ছে করলে 10টা পরিবার সামলাতে পারে, কিন্তু একটা সরকারি চাকরিজীবী সে কিন্তু 10টা পরিবার সামলাতে পারে না। একটা কৃষক প্রতি বছরে সর্বনিম্ন 100 মণ ধান সে বৃদ্ধি করে, আর একজন সরকারি চাকরিজীবী সে কিন্তু 20 মণ চাল ক্রয় করে। একটা কৃষক যদি ওই 100 মণ ধান উৎপাদিত না করতে পারে, একজন সরকারি চাকরিজীবী ওই 20 মণ চাউল কিন্তু ক্রয় করতে পারবে না। সরকারি চাকরি যদিও বা আপনার ওরে ভাই, তুই ব্রিলিয়েন্ট ভাই, তুই তো একটা আসল লোক হই, তুই তোর তো রিক্সা চালানোর যোগ্যতা নাই ভাই, তুই তো পাইলট চালানোর যোগ্যতা হস। করার জন্য এত ইচ্ছুক, তা কিসের জন্য ইচ্ছুক আপনারা দেখেন। শেখ হাসিনা সরকার যখন ছিল, এই সরকারি চাকরির বেতন, সরকারি চাকরির বোনাস, সরকারি চাকরির রেশন সবকিছুতে ডাবল করে দিছে। গরিবের কোনো কিছু ডাবল নাই। গরিবের চিকিৎসা নাই, গরিবের থাকার জায়গা নাই, গরিবের মানে কোনটা আছে? কৃষক মাঠটা তাও দেখেন কোনো না কোনো পালা বদল হলে কেউ না কেউ জোরপূর্বক খাইতে চায়। হিন্দুদের জলাকারটা সকল রাজনৈতিক দলের সাথে জড়িত, যারা একটা দল না, সকল রাজনৈতিক দলের সাথে যারা জড়িত, তারা হিন্দুদের জলাকার ঘিরে ঘিরে মাছের ঘের চাষ করে, নদী ঘিরে ঘিরে ভরট করে তারা একটা মানে ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলতেছে। এই জিনিসগুলো যাতে না হয় আর গরিবের প্রতি যাতে অত্যাচার না হয়, এর জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বারে গরিবের হয়ে একটা আবেদন যে আপনি গরিবের দিকে তাকান। গরিবের দিকে যদি না তাকান, এই যে নিরীহ সমগ্র মানুষের পক্ষ হয়ে ডক্টর ইউনূসের কাছে একটা
গরিবের হয়ে আবেদন করেছে, কিন্তু তোমার আবেদনটা যে ইন্টারন্যাশনালে হয়ে গেছে ভাই, তুমি জানো না ভাই, তুমি তো অসাম। এই দেশের গরিব এমন এক সময় আন্দোলনের ডাক দেবে যে শুধু গরিব মানুষই, এতে কোনো দল লাগবে না। কারণ 2 দিন আগে যে সিগারেটটা 5 টাকা ছিল, সেই সিগারেটটা 25 সালে এসে 8 টাকা হলো। মানে কতটুকুখানি দূরত্ব দাম বাড়েছে আপনি দেখেন, 5 টাকার থেকে 8 টাকা। বিদ্যুৎ ছিল 6 টাকা, সেই বিদ্যুৎ হয়ে গেছে এখন 9.5 টাকা। প্রত্যেকটা ক্ষেত্রে এরকম ভাবে দাম বাড়াইছে। আমাদের গরিবের কি হয়েছে, একটা চাকরিজীবী সে এসি রুমে বসে পড়ে 2টো সিগারেট খায়, বেনসন সিগারেট, দুটোই 2 টাকা ব্যাট দে। আর আমরা গরিব রিক্সাওয়ালারা সারাদিন এই রাস্তায় থেকে 10টা সিগারেট খাই, 10টা সিগারেটে কয় টাকা ব্যাট দিই? বাংলাদেশে এখন প্রায় 12 কোটি মানুষ এই সিগারেটের সাথে সংশ্লিষ্ট। আপনি দেখেন 12 কোটি মানুষ যদি প্রত্যেকে এক একজন 5টা করে সিগারেট খায়, তাই একটা সিগারেটে যদি 2 টাকা করে এই ট্যাক্স ভ্যাট বাড়ায় নেওয়ার জন্য কত টাকা ইনকাম আসে। এখন দেখেন ছাত্র সমন্বয়করা রাস্তাতে হাঁটে যায় না, তারা মার্সিডিস নিয়ে রাস্তায় চলাফেরা করতেছে। এই মার্সিডিসটা কিন্তু তাদের ছিল না। আমরা ছাত্রদের পাশে যখন ছিলাম, ছাত্রদের পায়ে 300 টাকা দামের একটা ভাই এই কথাগুলো শুনতে শুনতে মনে করেন আমার তো ঘুম পেয়ে গেছে, আমি একটু ঘুমায় আসি, আপনারা ফুল ভিডিওটা দেখে নিন, ঠিক আছে? স্যান্ডেল পাইতাম। আর এখন দেখি ছাত্ররা 1,08,000 টাকা দামের জুতা পাই দিয়ে চলে। তাহলে এই জুতা পাওয়াটার উৎসটা কোথায়? এরা তো সাকিব আল হাসানের মতন কি মাশরাফির মতন ভিআইপি কোনো ক্রিকেটার না যে কোনো কোম্পানি এদেরকে স্পন্সর করবে। এরা এদেশের একজন সাধারণ ছাত্র জনতা ছিল। আমাদের মাঝে, সাধারণ ছাত্রদের মাঝে থাকে তারা সাধারণ ছাত্র এবং আমাদের জনগণের প্রত্যাশা নিয়ে, আশা নিয়ে তারা আমাদের সঙ্গে এটা সম্পূর্ণভাবে গাদ্দারি করতেছে। আরে ভাই কি কথা কইছে রে ভাই, ঘুম ভেঙে গেছে ভাই। দেশের জন্য তো জনজাগরণ, সাধারণ জনগণ আসলে আন্দোলন শুরু করবে ভাই। এ তো একটা গ্লিয়ান ছেলে, এরা তো আসলে ভাই এদেশের এই ইয়ের ভিতরে রাখা দরকার ভাই, এখানে তো রাখা দরকার নাই। গুরুত্বপূর্ণ ব্যক্তি, এর মাথায় ঢুকছে কেমন এত কিছু? গাদ্দারি যদি না করতো, আপনারা দেখেন একটা গরিব মানুষের ছেলে চাকরি পায় না, একজন সরকারি ছেলে সে পড়াশুনো করতেছে বেসরকারি একটা স্কুলে, আর আমাদের মতন গরিব কৃষক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা আমাদের সন্তানরা পড়তেছে ওই প্রাইমারি স্কুল, ওই মাধ্যমিক স্কুলে। আমাদের ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না। চাকরি হচ্ছে কাদের? ওই যারা সরকারি চাকরি করতেছে, যারা বেসরকারি স্কুল প্রতিষ্ঠানে পড়াশুনো করতেছে, তাদের ছেলে মেয়েদের চাকরি হচ্ছে। একটা গরিবের ছেলের চাকরি নাই। এখন গরিব মানুষের ছেলেদের যদি চাকরি দিতে হয়, তাহলে একটা শুরু করতে হবে, এই চাকরির মেয়াদ কমাতে হবে। আর চাকরির মেয়াদের পাশাপাশি বেতনটা আমি কমানোর কথা বলবো না, যেহেতু বেতন কমালে এখন যে সরকার আছে ওই টেকবে না, সরকারি লোকে ওকে হাঁটাই দেবে। এবং আমরা সঠিক একটা শিক্ষা পাচ্ছি না। 365 দিনই বছর, আমরা যদি তার থেকে 65 দিন বাদ দিয়ে আমরা পড়াশুনো করছি, তাহলে ওই 65 দিনই আমরা পিছিয়ে যাচ্ছি। আমরা ওই 65 দিন আগে নিয়ে যাই, যাতে আমাদের ছেলেরা সুশিক্ষিত হয়ে কেউ ওই অস্ত্র হাতে না নিতে পারে, কেউ দাও হাতে না নিতে পারে, কেউ কোনো দলীয়ভুক্ত না হতে পারে, এবং কলেজ ক্যাম্পাস থেকে সম্পূর্ণ রাজনীতি মুক্ত একটা সমাজ গড়ি আমরা। এটা কিন্তু ভাই 100% কথাটার সাথে আমি ভোট দিচ্ছি। কেন ভোট দিচ্ছি দেখেন, আসলে হচ্ছে আমাদের দেশে বর্তমান পড়াশোনাটা কেবল বই পুস্তকার গল্পেই, পড়াশোনা একেবারে ইনটোটালি নাই বললেই চলে, বিলুপ্ত হয়ে গেছে। প্রাচীন যুগে যেরকম রাজারা আমাদের দেশ পরিচালনা করতো, রাজারা বিলুপ্ত হয়ে গেছে, আমাদের দেশের এই পড়াশোনাটা ঠিক এরকমভাবে বিলুপ্ত হয়ে গেছে। এই কথাটা এই ভাই বলছে। হ্যাঁ, তো তার পাশাপাশি হচ্ছে কান্দের যেই কথাটা বলছে, গুরুত্বপূর্ণ একটা কথা বলছে ভাই, আপনারা খেয়াল করছেন কিনা, আপনাদের বিবেকে কী বলে সেটাই করবেন, ঠিক আছে? আমি ভাইয়ের সাথে একমত আছি, সেটা আমি দেখতেছি, আপনাদেরকে দেখার জন্য সুযোগ করে দিচ্ছি। রাজনীতি মুক্ত একটা শিক্ষাঙ্গন গড়ি, যে শিক্ষাঙ্গনে সকল শ্রেণীর। হ্যাঁ দেখেন কথাটা কি শুনছেন নিশ্চয়ই, সে কথাটা হচ্ছে কান্দের যে ছাত্ররা কখনো রাজনীতি করতে পারবে না, স্কুল কলেজ মাদ্রাসায় রাজনীতি থাকবে না। ছাত্ররা সেখানে জীবন তৈরি করবে, নিজের ভবিষ্যৎ তৈরি করবে। সেই ভবিষ্যতে যদি তারা রাজনীতি করে, তাহলে তারা কি শিখবে? রাজনীতি শিখবে, এটাই শিখবে, এটাই বলছি ভাইটা। ছাত্ররা আঙ্গুলিত করে বলতে পারে যে আমি এই কলেজের, এই দেশের একজন ছাত্র, আমাকে বলৎকার করা হয়েছে, আমি ছাত্র সমাজের দ্বারা এর বিচার জানাই।
এর জন্য বিসি সাহেব আছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, সকলকে নিয়ে ছাত্রলীগকণ, জামাতকণ, ছাত্র দলকণ, ছাত্র শিবিরকণ, আমরা কাউরে শিক্ষাঙ্গনে কোনো রাজনীতি চাই না। শিক্ষাঙ্গনে গরিবেরও যে মূল্য, একটা বড় লোকের সন্তানেরও সেই মূল্য, আমরা একই মূল্য চাই ওই শিক্ষাঙ্গনে। অন্তত চাকরি খেতে কে বড় পজিশনে কে ছোট পজিশনে সেটা পরে, কিন্তু শিক্ষক রে ভাই, বারবার আপনি বলতেছেন যে বড় লোকের মানুষ, ছোট লোকের মানুষটা ভাই, ওই শহরে যাদের বড় লোক তাদের শহরে তো ছোট লোকদের কোনো মর্মতা নাই, দাম নাই। তাকে আপনি বুঝেন নাই? গরিব যারা তারা মনে করেন এই দেশটারে পুনরায় আবার মনে করেন স্বৈরাচার মুক্ত করছে, পুনরায় আবার স্বাধীন করছে, অথচ বড় লোকের পোলাপাইনরা, বড় লোকরাই তো তাগরে প্রাধান্য দিতেছে, গরিবরা তো দাম দিতেছে না ভাই। আপনি বারবার এই কথাটা ঘুরে ফিরে কইতাছেন, আর তারা তো লজ্জা পাইব ভাই, লজ্জা পাইব, বুঝছেন? আচ্ছা যান, আপনার কথা আমি শুনতে থাকি। গরিব বড় লোকের কোনো ভেদাভেদ নেই, তাদের একই মর্যাদা দিয়ে আমরা আগামী দিনের একটা সুন্দর ভবিষ্যৎ করতে চাই। আর আয়নাঘর মূলত করে আমাদের সাধারণ মানুষকে যেভাবে বিভ্রান্তি করা হয়েছে, আয়নাঘরটা যেহেতু মিথ্যা, তাহলে দেশে অনেক কিছু হয়েছে এটাও মিথ্যা। আর 24-এ যারা শহীদ মুক্তিযোদ্ধা হয়েছে এরা কিন্তু আস্তে আস্তে এক এক করে কবর থেকে উঠে আসতেছে। তা এখন এই যুদ্ধের স্বীকৃতি দেব না 71-এর যুদ্ধকে স্বীকৃতি দেব, সেটা সম্পূর্ণ বুঝতে পারতেছি না আমরা। আর বাংলাদেশে একটা অনিয়োগতা সৃষ্টি হয়ে গেছে। হাসিনা ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ।